কেন আপনি তাদেরকে 40,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা কৃষি লোনের জন্য আপনি কৃষককে গলায় দড়ি লাগিয়ে, কোমরে দড়ি গলায় না, কোমরে দড়ি লাগিয়ে আপনি জেলখানায় নিক্ষেপ করছেন? যদি আইনের যদি সুষ্ঠু প্রয়োগ হতো, আইন যদি সবার জন্য সমভাবে প্রযোজ্য হতো, তাহলে আজকে মনির যে প্রশ্ন উত্থাপন করছে যে 4টি ব্যবসায়িক গ্রুপকে 6,497 কোটি টাকা সুদ মওকুফ করা হতো না, করার কোনো সুযোগ ছিল না। রাষ্ট্রের প্রকৃত মালিক হলে কৃষক, তাদেরকে সম্মান করবা, তাদেরকে মর্যাদা দিয়ে কথা বলবা। কেন আজকে পত্রিকায় দেখতে হয় যে বাংলাদেশের সংসদে আলোচনা হয় যে রাষ্ট্রের কোনো একটি অর্গানও কাজ করে না, অবৈধ সম্পদের ট্যাক্সের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকাতে যারা বিদেশে অট্টালিকা বানায়, আপনার কানাডাতে বাড়ি বানায়, আপনার কানাডাতে বউদের কোনো ইনকাম নাই, তাদের অট্টালিকা হয়। একটি কথা মিলন ভাই বলেন না, এগুলো নিয়ে বলি আসেন। 263টি বাড়ি একজন সাবেক মন্ত্রী খুঁজে পাওয়া যায় লন্ডনে। একবার ওকে জিজ্ঞেস করেছিলেন? একবারও জিজ্ঞেস করেছিলেন? আমেরিকাতে 141টি বাড়ি পাওয়া গেল সরকারি কর্মকর্তাদের। কত বেতন? আমার চেয়ে কি বেশি? তাহলে আমি যখন কষ্টে থাকি, তেনারা এত বিলাসিতা করে কি করে থাকেন? যেখানে হাত দিচ্ছেন সেখানেই আজকে দুর্নীতি, যেখানেই হাত দেন মানুষ সোনার খনি পায়। বঙ্গবন্ধু দুঃখ করে বলে গেছেন স্বাধীনতার পরে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। আমি এই কথা বলতে চাচ্ছি না, কিন্তু আজকে যেখানে হাত দেন, ট্যাক্সে হাত দেন, শিক্ষা ব্যবস্থায় হাত দেন, মন্ত্রী এমপি সবাই নয়, আমি জেনারেলাইজ করছি না, আবারও বলছি সবাই নয়, অধিকাংশ মানুষ আজকে কি করে এতটা দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার সাহস পাইল? যদি আইনের যদি সুষ্ঠু প্রয়োগ হতো, আইন যদি সবার জন্য সমভাবে প্রযোজ্য হতো, তাহলে আজকে মনির যে প্রশ্ন উত্থাপন করছে যে 4টি ব্যবসায়িক গ্রুপকে 6,497 কোটি টাকা সুদ মওকুফ করা হতো না, করার কোনো সুযোগ ছিল না। মিলন ভাই, সুদ মওকুফ করা যায় কয়েকটি ক্ষেত্রে। আমি দেখছিলাম বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। 1 নম্বর হলো যে ব্যাংক সমূহ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে 5টি বা 6টি ক্ষেত্রে সুদ আংশিক বা সম্পূর্ণ মওকুফ করতে পারে। 1 নাম্বার, যদি ঋণ গ্রহীতার মৃত্যু হয়, মারা যান। 2, প্রাকৃতিক দুর্যোগ। 3, মহামারী বা মরক। 4, নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান। 5, দুর্দশাজনিত কারণ বা প্রকল্প বন্ধ হয়ে যাওয়া, যে আপনি একটা লোন নিয়েছেন, সেই প্রকল্পটাকে উৎপাদন করছেন কিন্তু উৎপাদন ক্ষমতা হারিয়ে সেটি বন্ধ হয়ে গেছে। আপনি আমাকে বলেন তো, এসালাম গ্রুপের ব্যবসা বাণিজ্য কি বন্ধ হয়েছে? যারা ভয়ঙ্কর নভেম্বর তৈরি করলো, যারা 7টি ইসলামী ব্যাংকে ভঙ্গুর ব্যাংকে পরিণত করলো, যারা মৌলভিত্তির ইসলামী ব্যাংকে আজকে শিখ ব্যাংকে পরিণত করলো, যাদের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে প্রথম আলো বিশাল বড় নিউজ করলো, তাদের তদন্ত করা যায় না। যে দেশে তদন্ত করা যায় না, বিচার তো পরের কথা, সেই এসালাম গ্রুপকে আপনি আবারও সুদ মওকুফ দিলেন কেন? দুর্যোগ তো হয়নি, প্রোডাকশন বন্ধ হয়নি, ব্যবসা বন্ধ হয়নি, দেশে মহামারী হয়নি, দুর্যোগ হয়নি, এসালাম গ্রুপের কেউ মারা যায়নি, তাহলে কেন আপনি মওকুফ দিলেন? নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ, তারপর আরেকটা গ্রুপ আছে, সেটা হলো যে অ্যাননটেক। এই 7টি কারণের একটিও তো কারণ তাদেরকে নেই। তাহলে কেন আপনি তাদেরকে 40,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা কৃষি লোনের জন্য আপনি কৃষককে গলায় দড়ি লাগিয়ে, কোমরে দড়ি গলায় না, কোমরে দড়ি লাগিয়ে আপনি জেলখানায় নিক্ষেপ করছেন? তাহলে এই সমস্ত দুর্বৃত্ত যারা রাষ্ট্রের প্রভাবকে ব্যবহার করে, বা কি প্রভাব আমি জানি না, এমন কি তাদের ক্ষমতার উৎস যে তারা এই প্রায় 6,000, 7,000, 6,500 কোটি টাকা তারা সুদ মওকুফ করে নিয়ে গেল, তারা লোন পরিশোধ করেন? এটা কার টাকা? এটা কার টাকায়? এই টাকার পরিশোধ করবে কার কাছ থেকে? আমার আপনার ট্যাক্সের টাকায় পরিশোধ করবে, কৃষকের ভ্যাটের টাকায় পরিশোধ করবে। আজকে ব্যারিস্টার জিল্লুর অনেক অর্থনৈতিক সমীক্ষার কথা বলছে, আমি ওই লাইনে আর যাব না। আপনি শুধু জানেন যে বাজেটের যদি 100 টাকা হয়, তাহলে গত বছরে আমরা ব্যয় করেছি 22 টাকা হলো শুধুমাত্র সুদের, ব্যাংকের সুদের ক্ষেত্রে। আপনি এই যে উন্নয়নের কথা বলছেন, অস্বীকার করছেন, কিন্তু আপনি যে ঋণের বোঝা দীর্ঘমেয়াদী মানুষের ঘাড়ের উপর তুলে দিলেন, আজকে 2,57,000 কোটি টাকা হলো বাজেট ঘাটতি। সেই বাজেট ঘাটতির পুরোটাই আপনি দেশীয় উৎস থেকে এবং বিদেশের উৎস থেকে আপনি লোন নেবেন। এই উচ্চ সুদের লোন পরিশোধ করবে বাজেটের সবচেয়ে বেশি অংশ, 22%। তাহলে আপনি যদি এই ব্যাংক থেকে, অভ্যন্তরীণ উৎস থেকে যদি উপর্যুপরি লোন নেন, তাহলে সরকারের কি হবে? আজকে কর্মসংস্থান কিন্তু ব্যাহত হবে। কারণ এই ব্যাংকগুলো রাষ্ট্রকে লোন দেবে নাকি শিল্প উদ্যোক্তাদেরকে লোন দেবে? শিল্প উদ্যোক্তাদেরকে লোন দিতে পারবে না তারা। তখন এই যে কর্মসংস্থান যদি না হয়, যে আমার দেশের যে শিক্ষিত বেকার আমরা তৈরি করছি, সেই শিক্ষিত সন্তানদের চাকরি, কর্মসংস্থান কোনোটাই নিশ্চিত করতে পারবো না। এক ধরনের সামাজিক অবিচার এই মুহূর্তে দেশে বিদ্যমান।
আপনার ক্ষমতা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, রাজনৈতিক লেবার আছে, কালার আছে, আপনি অনেক অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন। আজকে সবকিছু সামাজিক অবিচারের মধ্যে পড়ে গেছে। আজকে সেই সামাজিক অবিচার থেকে যদি জিয়াউর রহমানের আমলের কোনো দুর্নীতি থাকে তদন্ত করেন, বিচার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাই বলে কি সেটাকে আপনি তুলনা করবেন আজকের বাংলাদেশের দুর্নীতির সাথে? বঙ্গবন্ধুকে কেন সেদিন স্বাধীনতার পরে বলতে হয়েছিল যে 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? কেন দুঃখ করে বলতে হয়েছিল? কেন আজকে রাষ্ট্রের কর্মচারীরা, রাষ্ট্রের মালিকরা, আমি টেলিভিশনে প্রত্যেক দিনই দেখি যে রাষ্ট্রের প্রকৃত মালিক হলো এই কৃষক, তাদেরকে সম্মান করবা, তাদেরকে মর্যাদা দিয়ে কথা বলবা। কেন আজকে পত্রিকায় দেখতে হয় যে বাংলাদেশের সংসদে আলোচনা হয় যে রাষ্ট্রের কোনো একটি অর্গানও কাজ করে না অবৈধ লেনদেন ছাড়া? আমি এটা বিশ্বাস করতে চাই না, কিন্তু বাস্তবতা এগুলো বলছে। আজকে নির্বিচারে টাকা, এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি অতীতে না গিয়ে 17 বছর 16 বছর আপনি যেন তেন প্রকারের ক্ষমতায় আপনি এই সমস্ত রাঘব বোয়ালদেরকে না ধরে আপনি অতীতে ফিরে যাবেন আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে, সেটি বোধহয় মানুষ গ্রহণ করে না মিলন ভাই, এবং গ্রহণ করার কথাও নয়। আমি শুধু এতটুকু বলি, দুর্নীতিবাজের সবচেয়ে বড় পরিচয় দুর্নীতিবাজ, তার রাজনৈতিক কোনো পরিচয় নাই। আজকে উনি কি স্পিকারের সন্তান নাকি উনি কে? সবচেয়ে বড় কথা, একজন ঘুষখোরের পরিচয় ঘুষখোর, একজন অপরাধীর পরিচয় অপরাধী, একজন হত্যাকারীর পরিচয় হত্যাকারী, একজন অন্যায়কারীর পরিচয় হলো অন্যায়কারী। এটি তো আইনের মূল চেতনা, এটিই তো আইনের মূল চেতনা। সেই চেতনা যখন রাজনৈতিক কারণে যদি বিভাজন হয় এবং সেই আইনের মূল স্পিরিট যখন রাজনৈতিক কারণে মিলন ভাইয়ের জন্য একরকমের প্রয়োগ হয়, উনি নির্দ্বিধায় ওয়ারেন্ট থাকা রাষ্ট্রীয় ওয়ারেন্ট থাকা সত্ত্বেও উনি বিদেশে চলে যান একেবারে বুক চিতিয়ে। আর যখন ওই আলাল, মির্জা হাফিজ, গোলাম, তারপরে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা যখন বিদেশে যেতে পান না, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়, যখন রাজনৈতিক সাজাপ্রাপ্ত মহিউদ্দিন খান আলমগীর, তারপরে আমাদের আরো অন্যান্য ব্যক্তিরা যখন সাজা ভোগ করার পরও বুক চিতিয়ে দেশে চিকিৎসার জন্য যান, তখন একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অনুমতি পান না। এরকম আইনের যখন বিভিন্ন রকমের প্রয়োগ হয়, আমি কোনো এটি নিশ্চয় আইনের যখন বিভিন্নমুখী প্রয়োগ হয়, যে দেশে স্বাধীনতার 53 বছর পরে 56% কোটার মধ্য দিয়ে মেধাবীদেরকে বঞ্চিত করার জন্য একটি ব্যবস্থা তৈরি করা হয়, আমার তরুণ সমাজরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করে, তখন যখন সরকারি দলের ছাত্র সংগঠনরা তাদেরকে হলের গেটে বন্ধ করে তাদেরকে আসতে বাধা প্রয়োগ করে, এটি কি গণতন্ত্র? এটি কি গণতন্ত্র? আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার বঞ্চনার কথা বলবো, আমি আমার গণতান্ত্রিক অধিকারের পক্ষে সোচ্চার হব। সেটি করতে যায় যখন সরকারি দলের ছাত্র সংগঠন আমার এই সন্তানদেরকে বাধাগ্রস্ত করে, সেই রাষ্ট্রের জন্য 71 সময় মিলন ভাইরা, আমার বাবা মারা লড়াই করেন, মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেননি। আজকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ অবশ্যই আমরা চাই, কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনা হবে আমার অধিকারের জায়গাটুকু নিশ্চিত করার বাংলাদেশ, আমার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা, আমার নির্বাচনী ফিল্ডকে নিরপেক্ষ করার স্বাধীনতা, অর্থনৈতিক লোপাটকারী যারা, এই ব্যাংকগুলো যারা লোপাট করছে, সেই লোপাটকারীদেরকে আইনের আওতায় এনে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে আইনের সুষ্ঠু প্রয়োগের মধ্য দিয়ে তাদের বিচার নিশ্চিত করা, সেই বাংলাদেশের প্রত্যাশা দেখি আমরা, সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশ হবে ইনশাল্লাহ একদিন। সেই বাংলাদেশ দেখার প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।